অত্যাচার সহ গণহত্যা যেটা হয়েছে, 144-এর নামে ভাঙড়কে যেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, সেখানকার সবজি, কাঁচা ফসল মাঠে যেভাবে নষ্ট করা হচ্ছে, অর্থনৈতিকভাবে ভাঙড়কে যেভাবে ক্ষতিগ্রস্ত করাচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো, সাথে সাথে মফস্বল এলাকাতে কিভাবে পঞ্চায়েত ভোটে শাসক তাণ্ডব চালিয়েছে, সীমাহীন সন্ত্রাস করেছে, সেটা শহরে রাজধানীতে এসে মানুষকে শোনানো দরকার এবং এখান থেকে সেটা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং সারা রাজ্যের মানুষকে আহ্বান জানানো যে গণতন্ত্র রক্ষার স্বার্থে শুধু ভাঙড়বাসী নয়, দক্ষিণ 24 পরগনাবাসী নয়, সারা পশ্চিমবঙ্গবাসীকে এগিয়ে আসতে হবে। কারণ যেভাবে গণতন্ত্র ক্ষুণ্ণ হচ্ছে, গণতন্ত্রকে যেভাবে ভুলুণ্ঠিত করা হচ্ছে, আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে না এগিয়ে আসি, আমাদের হয়তো ভবিষ্যতে আরো খারাপ দিন আসতে পারে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং নির্যাতিতা পরিবারের সাথে আমরা আছি, যারা মারা গিয়েছেন তাদের পরিবারের সাথে আমরা আছি এবং রাজ্যের মানুষ আছে, সর্বোপরি আপনাদের মতো মিডিয়াও তাদের সাথে আছে, তাদের একটু মনোবল বাড়ানোর জন্য তাদেরকে নিয়ে আসা। ভাঙড় শুনলেই সারাক্ষণ হিংসা আপনারা অভিযোগ করে যাচ্ছেন, সলিউশন কি দেবে, কি হতে পারে ভাঙড়কে শান্ত করার জন্য এই মুহূর্তে কনভেনশন থেকে বুদ্ধিজীবী সাধারণ মানুষ তাদের কাছে কি দাবি? দেখুন, দাবি একটাই আমি রাখি প্রথম ভাঙড়বাসীর কাছে, সর্বপ্রথম সেটা হচ্ছে কারো প্ররোচনায় পা না দিও। দেখুন, ইতিপূর্বে ভাঙড় রক্তদান করে রেকর্ড করে দিচ্ছে পশ্চিমবাংলাতে। একবার কল দিয়েছিলাম শান্ত ভাঙড়বাসীকে যে আসুন আমরা রক্তদান করব, রক্তদান উৎসব করেছি আমি। সেখানে 720 জন ভাঙড়বাসী রক্ততে দেখিয়ে দিয়েছিল পশ্চিমবাংলাতে যে ভাঙড়বাসী হিংসা উগ্রতাকে পছন্দ করে না। কিন্তু কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা তাদের ক্ষমতার শীর্ষে থাকবে বলে, ক্ষমতা ধরে রাখবে বলে বাইরে থেকে গুন্ডা মস্তান নিয়েছে এই শান্ত ভাঙড়বাসীকে তারা অশান্তির আগুনে জ্বালানোর চেষ্টা করেছে, তাদেরকে উত্তপ্ত করেছে এবং রাজনৈতিক শিরোনামে ভাঙড়কে নিয়ে গেছে। ভাঙড়ের মানুষ অত্যন্ত সহজ সরল এবং তারা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে তারা পছন্দ করে। একটা বিষয়, পঞ্চায়েত নির্বাচন তো শেষ হয়ে গেছে, তারপরেও এখনো পর্যন্ত যেভাবে বিভিন্ন সময় উত্তেজনার খবর আসছে, সেক্ষেত্রে একদিকে আপনি, একদিকে শওকত মোল্লা দুজনেই দাবি করেছে যে 140,000 তুলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বলা হবে। বিধানসভা চলছে, সেখানে মুখ্যমন্ত্রীও আসছে, সেই জায়গায় সেই আবেদন পাঠানো গেছে কোনো? দেখুন, আমাকে অনৈতিকভাবে অবৈধভাবে আমাকে 144-এর দোহাই দিয়ে আটকানো হচ্ছিল, আমাকে আমার বিধানসভা যেতে দেওয়া হচ্ছিল না। আমি কোর্টের দ্বারস্থ হয়েছিলাম এবং কোর্টে গিয়ে এটাও জানানো হয়েছিল আমাদের পক্ষ থেকে যে আমাকে একজন বিধায়ককে তার রাইট টু মুভমেন্টকে আঘাত দিচ্ছে সেটা দেখি এবং সেই সময় একজন বিধায়ককে আটকে প্রাক্তন বিধায়ক এবং অন্য পাশের বিধানসভার বিধায়ক ভাঙড়ের রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। আরো আনুষঙ্গিক বিষয়গুলো দেখিয়েছিলাম আমরা, কিন্তু তার পূর্বেই এক প্রকার সরকার বাধ্য হয়েছে 144-কে তুলে নিতে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি তো সবসময় প্রস্তুত ভাঙড়বাসীর জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে, কিন্তু শাসক চাইলেই ভাঙড়ে শান্তি ফিরে আসবে। শাসক তো ভাঙড়কে উদ্ধার এক প্রকার উদ্ধার করার চেষ্টা করছে আইএসএফের হাত থেকে। আরে মানুষের পাশে থাকুক, মানুষকে পরিষেবা দিক, সরকারি পরিষেবা দিক ঠিকঠাক, তাহলে তো মানুষ আর আইএসএফের দিকে আসবে না, শাসকের দিকে ফিরে যাবে। কিন্তু সেটাকে বাদ দিয়ে বাই প্রেশার শাসকের দিকে আনার চেষ্টা করছে, এটা কোনোভাবেই সম্ভব নয়। কলকাতা পুলিশের আওতায় তো চলে আসছে ভাঙড়। কলকাতা পুলিশের আওতায় আসলে যে ভাঙড় শান্তি ফিরে যাবে, এটা দায়িত্ব কে নেবে? নেওয়া সম্ভব কি? কারণ ইতিপূর্বে ভাঙড়ের 3টে অঞ্চল কলকাতা পুলিশের আন্ডারে আছে, আর সব থেকে বেশি যদি বিরোধীরা আক্রান্ত হয়ে থাকে বিভিন্ন অঞ্চলের মধ্যে, এই 3টের মধ্যে একটা থাকবে। আমাদের প্রার্থীকে ভোটের দিনে বাড়ি থেকে বার হতে দেয়নি, বাড়ির সামনে বাড়িতে তালা মেরে রেখে দিয়েছিল এই কলকাতা পুলিশের আন্ডারে কেএলসি থানার মধ্যে, এবং মারামারি হানাহানি তো বেশ কিছু জায়গায় হচ্ছে। কলকাতা পুলিশের আন্ডারে আসছে, তার জন্য কোনো বিরোধ নাই। তবে হ্যাঁ, প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকুক, নিরাপত্তার সহিত বসবাস করুক, কলকাতা পুলিশে হোক আর বা রাজ্য পুলিশের হোক, যেন কোনো রাজনীতিকরণ না হয়ে যায়। কলকাতা পুলিশের আন্ডারে যেমন এসে নিরাপত্তার ব্যবস্থা করছে, আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব কলকাতা কর্পোরেশনের মধ্যে ভাঙড়কে ঢুকিয়ে নেওয়া হোক, কলকাতা জেলার মধ্যে ভাঙড়কে অন্তর্ভুক্ত করা হোক। কলকাতার বাবুরা যে সমস্ত পরিষেবাগুলো পায়, ভাঙড়ের মানুষের যাতে পায় তারও ব্যবস্থা করা হোক। নওশাদ সাহেব, অন্য ইস্যুতে যাচ্ছি। আজ নাম না করে সাংসদ নুসরতকে তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রবীণ নাগরিকদের টাকা সাইফন করে তিনি ফ্ল্যাট কিনেছেন। নুসরত দুর্নীতি জড়িত, ইডিকে সব তথ্য দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী এই অভিযোগ আজকে সরাসরি বিধানসভাতেও করেছেন। হ্যাঁ, গতকালকেও দেখলাম, আজকেও দেখলাম, এই বিষয়টা নিয়ে খুব চর্চা হচ্ছে, বর্তমান চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আইনের ঊর্ধ্বে কেউ নয়। কেউ যদি কারোর সাথে আর্থিক প্রতারণা করে, তার জন্য আইন বিচার ব্যবস্থা আছে, তার শাস্তি দেবে, বা যারা এখন এজেন্সি যারা তদন্ত করবে, সত্য উদ্ঘাটন হবে, আইনের ঊর্ধ্বে কেউ নেই। তবে একটা কথা বলবো, এক্ষেত্রে মানুষ ভোট দেওয়ার আগে একটু ভাবা দরকার, কাকে ভোট দিচ্ছি, তার পারফরমেন্স কি হবে তার জনগণের সাথে। যদি দেখে ভোট দিত, আজকে এই দিন দেখতে হতো না। আজকে বসিরহাট ভাসী কি এমপি পরিষেবা ঠিকঠাক পাচ্ছে?
পাচ্ছে না। এক্ষেত্রে আমি আগামী দিনের কথা বলবো, যারা ভোট দেবে অন্তত পরিষেবা তার কাছ থেকে কিছু আশা করে ভোট দেওয়া দরকার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় সরকার অষ্টম শ্রেণী পর্যন্ত মৌলানা স্কলারশিপ বন্ধ করে দিয়েছিল। ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে তিনি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করেছেন। 35,000 সংখ্যালঘু ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। এতে রাজ্য সরকারের খরচ হয় 1,100 কোটি টাকা। 35 লাখ সংখ্যাটা 35 লাখ বলে উল্লেখ করেছিল বিধানসভার মধ্যে, সম্ভবত 35 লাখ। ব্যাপারটা হচ্ছে দেখুন, অনেক তথ্য দিয়ে অনেক কিছু বলা যায়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখুন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে সেই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করুন তারা কি কন্টিনিউয়াসলি এই যে স্কলারশিপ পাচ্ছে, খোঁজ নিয়ে দেখুন। প্রাইমারি মানে যে 8 থেকে আপনি হায়ার এডুকেশন পর্যন্ত দেখুন, হায়ার স্টাডিজ যারা করছে জিজ্ঞাসা করুন যে ঠিক মতো তারা পাচ্ছে না। বলে দিচ্ছে 35 লাখ, বলে দিচ্ছে 1,000 কোটি দিয়েছি, অনেক কিছু বলছে, কিন্তু বাস্তবের মাটিটা অনেক কঠিন। যত দিন যাচ্ছে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু প্রত্যেককে শোষণ করা হচ্ছে, শুধু তোষণের নামে শোষণ চলছে। যেভাবে বলা হচ্ছে বাস্তবের মাটিতে সেটা নয়। তিনি কি বললেন জোর গলায় যে 700-র উপরে মাদ্রাসাকে, আনএডেড মাদ্রাসাকে এই করবে, হ্যান করবে, ত্যান করবো। অলরেডি 235টা আনএডেড মাদ্রাসা ইন্সপেকশন হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। তার শিক্ষাগত পরিকাঠামো থেকে শুরু করে তার টিচার, তার ছাত্রছাত্রীদের মিড ডে মিল, রেস বই নিয়মিত তারা পায় না। 614টা মাদ্রাসায় 10,000 উপরে ভ্যাকান্সি আছে, কই সেখানে টিচার নিয়োগ হচ্ছে না কেন? তিনি অনেক কথা বলছেন সংখ্যালঘুদের নিয়ে। আবার নতুন করে তিনি একটা টোপ দিচ্ছেন সংখ্যালঘু সমাজের ভোটটাকে ধরে রাখার জন্য। কি টোপটা? যে খারিজি মাদ্রাসাগুলোকে একটা একত্রীকরণ বা হ্যান বলছেন, এটা শুধু সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য। এত কিছু নাকি করতে হবে না, এত ভাবতে হবে না। সংখ্যালঘুদের জন্য যে কমিটি একটা হয়েছিল, তারা স্ট্যাটাসকে নিয়ে সাচার কমিটি, সেই সাচার কমিটি যে সুপারিশগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করে দিক। আজকে 12 বছরের সরকার সাচার কমিটির কথা সুপারিশ বাস্তবায়ন করেছে। এইটা বাস্তবায়ন করে দিতে বলুন, সংখ্যালঘুরা অনেক ডেভেলপ করবে। ওয়াকাফ প্রপার্টি উদ্ধারের কথা বলেছিল, কত বিঘা ওয়াকাফ প্রপার্টি উদ্ধার করেছে? 3 লক্ষ বিঘের উপরে ওয়াকাফ প্রপার্টি আছে। সরকার যেগুলো উদ্ধার করতে পেরেছে বা সরকারের কাছে রেজিস্টার্ড আছে, তার মাসিক আয় কত, বাৎসরিক আয় কত, অল্প টাকা টাকাচ্ছে, যাচ্ছে কোথায়? এগুলোকে ঠিক করতে বলুন সরকারকে। শুধু টোপে যেমন তৃতীয়বার ক্ষমতায় আসার আগে বলেছিল না ডবল চাকরি দেবো, ঠিক এই ধরনের খারজি মাদ্রাসা বা মাদ্রাসাগুলোকে নিয়ে আবার নতুন করে টোপ দিচ্ছে ক্ষমতায় 2024কে পার করার জন্য। মণিপুর হিংসায় মণিপুর পুলিশকে সুপ্রিম কোর্টের তোপ, যে তদন্তে পুলিশ গা ছাড়া দেখাচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা পুরোপুরি বিপর্যস্ত। সুপ্রিম কোর্টের এই মন্তব্য এবং রাজ্য পুলিশের, মণিপুরের রাজ্য পুলিশের ডিজিকে তলব করা হয়েছে। শুক্রবার 2টোর মধ্যে সুপ্রিম কোর্টে ডিজির একদম সশরীরে হাজিরার নির্দেশ। দেখুন, সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে, এখানে সুপ্রিম কোর্ট করা মন্তব্য করেছিল, ধমকও এক প্রকার দিয়েছিল। তবে আমি সর্বপ্রথম বলি, আচ্ছা 21শ শতাব্দীতে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের ভূমিতে দাঁড়িয়ে মণিপুরের মতো ঘটনা আমাদেরকে নিন্দা দেয়, মানে আমরা শর্মিন্দা, আমরা লজ্জিত, আমরা মর্মাহত, আমরা ব্যথিত, আমাদেরকে পীড়া দেয় যে উত্তর পূর্ব ভারতের একটা ছোট্ট রাজ্যকে বিগত মে মাসে গোড়া থেকে যেভাবে হিংসা হচ্ছে, সেখানকার সরকার ব্যর্থ। মানে সেটা বিজেপি সরকার আর কেন্দ্রে বিজেপি সরকার, এরা যে ডবল ইঞ্জিন সরকারটা ব্যর্থ, এটা মণিপুরকে দেখিয়ে দিচ্ছে। হিংসা, সেখানে প্রচুর মানুষ ঘর ছাড়া, তারা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে, গণধর্ষণ হচ্ছে, মহিলাদেরকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরাচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। যে ডিজিকে যে তলব করেছে, ডিজিকে জবাব দিতে হবে। আইন ব্যবস্থার মধ্যে, বিচার ব্যবস্থার মধ্যে কেউ না, তাকে জবাব দিতে হবে। পঞ্চায়েত ভোটের সার্টিফিকেটে কারচুপির অভিযোগ, তপশিলি ও ওবিসিদের ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগ প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে। শুধু সাসপেন্ড নয়, গ্রেফতার করতে হবে এসডিও বিডিওদের, এই দাবি তুলেছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা যে অভিযোগটা নিয়ে এসছে আপনি ফেলে দিতে পারবেন না। আমাদের ক্ষেত্রেও হয়েছে তো। আমাদের যারা এসটি এসসি বা ওবিসি সার্টিফিকেট ছিল না বা তারা করেনি, ভোটের প্রাককালে তারা করেছে, 12 তারিখে জমা দিয়েছে, অনেকে 13 তারিখে জমা দিয়েছে, তাদেরকে নির্দিষ্ট টাইম পার করার পরে সার্টিফিকেট দিচ্ছে। আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা জমা দিয়েছে, একদিনের ব্যবধানে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এই দ্বিচারিতা আছে তো, আমাদের কাছে প্রুফ আছে তো তৃণমূল কংগ্রেসের তারা করেছে। আর ফেক এসটি এসসি ওবিসি সার্টিফিকেট, যারা নন এসটি এসসি ওবিসি, তারা এই ধরনের ডুপ্লিকেট করে তারা এই সমস্ত সংরক্ষিত আসনে তারা লড়াই করেছে। এই ডকুমেন্টস আমাদের কাছেও আছে তো। এই নোংরামি হচ্ছে, এইগুলোর সাথে যারা যুক্ত অবশ্যই তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার এবং সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া দরকার। কারণ যাদের কাছ থেকে আমরা ভালো আশা করি, তাদের দ্বারা যদি এই ধরনের নোংরামি হয়,
অনৈতিক অবৈধ কাজ করা হয় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। রাজ্য এবং রাজ্যপালের সংঘাত তুঙ্গে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের যারা আচার্য রয়েছেন উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বিষয়টি রাজ্যের শিক্ষা দপ্তর ভালো চোখে দেখছেন না। তারা বলছেন রাজ্যপাল অতি সক্রিয়। রাজ্যপাল যখন অ আ ক খ লেখা শিখতে চান তখন রাজ্যপাল খুব ভালো রাজ্যপাল। রাজ্যপাল যখন তার আত্মীয়র বিয়েতে ইনভাইট করে নিয়ে যাওয়ার জন্য কথা বলেন তার রাজ্যপাল খুব ভালো। রাজ্যপাল তার যখন সাংবিধানিক যে ক্ষমতা আছে সেটা যখন বাস্তবায়ন করার চেষ্টা করে তখন রাজ্যপাল খারাপ হয়ে যায়। রাজ্যপাল যদি কোনো অনৈতিক কাজ করে তার জন্য তো আইন আদালত বিচার ব্যবস্থাও তো আছে, রাজ্যপাল তো আইনের ঊর্ধ্বে নয়। কথাই তো ইন্টারোগেশনের হাত থেকে বাঁচার জন্য, এর হাত থেকে বাঁচার জন্য, তার হাত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে ছুটছে, ডিভিশন বেঞ্চে ছুটছে। যদি আমাদের রাজ্যের রাজ্যপাল কিছু অনৈতিক কাজ করে থাকে, তার দায়িত্বের বাইরে যদি কিছু কাজ করে থাকে, তাহলে আইনে দ্বারস্থ হচ্ছে না কেন? শুধু পাবলিক ডোমিনে বাজার গরম করার মতো কথা তো বললে হয় না। রাজ্যপাল সক্রিয় কিছুটা ছিল বলে অন্তত পঞ্চায়েত ভোটে যে হিংসা করেছে কিছুটা প্রশমিত হয়েছে। রাজ্যপাল এই সক্রিয় না থাকলে আরো হিংসার পরিমাণ বাড়তো। এর আগে মিনাকার ভিডিওকে সিআইডি এক দফা জিজ্ঞাসাবাদ করেছিল। এবার যার বিরুদ্ধে মূল অভিযোগ পঞ্চায়েত নির্বাচনে মক্কা থেকে মনোনয়ন পেশের যে অভিযোগ ছিল সেই সিআইডির তলবে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন তৃণমূল নেতা মহিরুদ্দিন গাজী। দেখুন শেষ পর্যন্ত কি হয়, দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়। কি করবে? অনৈতিক কাজ করলে তৃণমূল কংগ্রেসকে তাদেরকে কি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে? যদি আইনত ব্যবস্থা নিত তাহলে এতক্ষণ আরাবুল ইসলাম, শওকাত মোল্লা আর যারা আছে তারা বাইরে ঘুরতো না, তারা জেলের মধ্যে থাকতো। আমি ডে ওয়ান থেকে বলে আসছি, যেভাবে বাইরে থেকে গুন্ডামস্তান নিয়ে এসে এরা হই হই করছে, ভাঙড়ে অশান্তি করেছে, মুখ্যমন্ত্রী জানেন না, তার কাছে খবর পৌঁছায় না, তার আইবি এসবি ডিআইবি দিয়ে খবর পৌঁছায় না। তারপরে এক্ষেত্রে গিয়েছে, দেখা যাক, আমরা দেখতে থাকি কি করেছে। মানে ইন্টারন্যাশনাল লেভেলে এটা পৌঁছে গেছে। মানে জাতীয় দল থেকে এখন আঞ্চলিক দলে এসেছে, কিন্তু এদের হাত ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। যদিও রুশ বান্ধবী রান্ধবী আছে, ওই বিষয়ে আমি যাচ্ছি না, তদন্ত সাপেক্ষে ওগুলো বের হলে বুঝতে পারবে। তবে এটা আমরা অবাক হয়ে গেছি, অনেক দুর্নীতি হয়েছে পঞ্চায়েত ভোটকে নিয়ে। মানে এটা যে ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে গেছে। ওই মনোনয়নটা মক্কা শরীফে গিয়েছে সে হজ করতে, পাপকে মোচন করতে গিয়েছে, এখানে পাপ কাজ করছে। মানে ভাবতে পারা যায়? চাকরি প্রার্থীরা বিভিন্ন সময় আন্দোলন করেছেন। দেখা গেল বিধানসভার অধিবেশন চলাকালীন এই নিয়ে রাজ্য সরকার চাকরি প্রার্থীদের নিয়ে কিছু বললেন না। শুভেন্দু অধিকারী আজকে বললেন, এবং শুভেন্দু অধিকারী একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে 30 লাখ পদ সেটি কিন্তু এখনো খালি রয়েছে, সেখানে রাজ্য সরকার কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করছে, পাশাপাশি 6 লক্ষ পদ সেটিকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে কেন করছে? রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে তলনিতে পৌঁছে দিয়েছে, এক প্রকার ধ্বংস করে দিয়েছে রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে। ধ্বংস করে দেওয়ার ফলে একটা পার্মানেন্ট কাকে যদি চাকরিতে রাখা হয়, যে স্যালারি, সেই স্যালারিকে 3টে বা 4টে ভাগ করে কন্ট্রাকচুয়াল দিচ্ছে। আপনি সিভিক ভলেন্টিয়ারদের বলুন না, সিভিক ভলেন্টিয়ার কেন চালাচ্ছে, কেন কনস্টেবল নিচ্ছে না? একটা সিভিককে 10,000-এর নিচে মাইনেতে চালিয়ে দিচ্ছে, 3-4টে সিভিক ভলেন্টিয়ার একটা কনস্টেবলের মাইনেতে চালিয়ে নিচ্ছে। অর্থনৈতিক অবস্থা খারাপ। যে দাবি তুলেছে সে দাবি তো প্রত্যেকটা পশ্চিমবাংলার শুভবুদ্ধি সম্পন্ন এবং ইয়াং জেনারেশনের দাবি, যে অবিলম্বে স্বচ্ছভাবে সরকারি যে শূন্য পদগুলো আছে সেগুলোকে পূরণ